আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরেকটা তথ্যমূলক লেখা নিয়ে চলে আসলাম আজকের ক্লাস। তাহলে আমরা তথ্যমূলক লেখা পড়ার আগে তথ্যমূলক লেখার কী ধরনের হয় ঠিক সেটা সম্পর্কে একটু ধারণা নিই। তথ্যমূলক লেখাটা আসলে নির্দিষ্ট বিষয় বা বস্তুর উপর তথ্য প্রদান করে। কোনো নির্দিষ্ট বিষয় বা বস্তুর উপর তথ্য প্রদান করে। এই লেখাটা লেখকরা কেন লেখে? পাঠকদের একটি নির্দিষ্ট বিষয়ের উপর সঠিক, নির্ভুল এবং প্রাসঙ্গিক তথ্য দেয়। এই লেখাটা কি করে? পাঠকদের একটি নির্দিষ্ট বিষয়ের উপর সঠিক, নির্ভুল এবং প্রাসঙ্গিক তথ্য দেয়। এই তথ্যমূলক লেখাগুলো কি ধরনের হয়? বাস্তব ভিত্তিক হয়। তারপরে এই লেখাগুলোর মধ্যে সংক্ষিপ্ত সহজ সরল ভাষা থাকে, শিক্ষামূলক কাহিনী থাকে। তাহলে আমরা আজকে পড়ব তথ্যমূলক একটা লেখা, যেটা আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তাকে নিয়ে লিখেছেন সেলিনা হোসেন। তাহলে তথ্যমূলক গল্প সম্পর্কে আমাদের এখানে বলছে এই লেখা সম্পর্কে যে তথ্যকে সাজিয়ে তুলনামূলক লেখা তৈরি করা হয়। নিচে একটি তথ্যমূলক লেখা দেওয়া হলো। এটি রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে লেখা। এটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনের লেখা। এখানে কোনো মিথ্যা ঘটনা দেওয়া নাই। এই রচনাটা লিখেছেন কে? সেলিনা হোসেন। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক। তাহলে আমরা এখন মোটামুটি বেগম রোকেয়ার একটা ছবি দেখতে পাচ্ছি এখানে, এবং সেলিনা হোসেন যে লিখেছেন, সেলিনা হোসেন সম্পর্কে একটু ধারণা রাখবে তোমরা। চলো আমরা লেখাটায় যাই, যে আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে কি তথ্য আমাদের সামনে তুলে ধরেছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে কিন্তু নারী জাগরণের অগ্রদূত বলা হয়। তিনি নারীদের শিক্ষার ব্যাপারে তার অগ্রণী ভূমিকা ছিল। আগের দিনে তো মেয়েদের ঘর থেকে বের হতে দিত না, পর্দা প্রথা ছিল। মেয়েদের কক্ষগুলো এমনভাবে তৈরি করা হতো যে সূর্যের আলো পর্যন্ত সেখানে প্রবেশ করতে পারতো না। কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কি করেছে? সেই অবস্থা থেকে নারীদেরকে তিনি আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমরা আজকে যে এই পর্যায়ে এসেছি তার পিছনে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অনেক অবদান আছে। তাহলে চলো আমরা ওনার সম্পর্কে পড়ি। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ, আবু আলী হায়দার সাবের প্রভূত বহু সম্পত্তির উত্তরাধিকারী ছিলেন। তাহলে 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। দেখো আমাদের এই প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রচুর বহু নির্বাচনী প্রশ্ন বা এক কথায় উত্তর আমরা পেয়ে যাব। যদি বলি রোকেয়ার জন্ম কত সালে? 1880 সালে। কোন জেলায় জন্মগ্রহণ করেন? রংপুর জেলায়। কোন গ্রামে জন্মগ্রহণ করেন? পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কি? তার পিতার নাম জহিরুদ্দিন মোহাম্মদ, আবু আলী হায়দার। হ্যাঁ, তার পিতা কেমন ছিলেন? সম্পত্তির উত্তরাধিকারী ছিলেন। হ্যাঁ, প্রভূত মানে অনেক সম্পত্তির উত্তরাধিকারী ছিলেন। তাহলে পায়রাবন্দ গ্রামে তাদের কি ছিল? বিশাল বড় একটা বাড়ি ছিল। রোকেয়া যে সময় জন্মগ্রহণ করেছিলেন সে সময় বাঙালি মুসলমান সমাজে শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যখন জন্মগ্রহণ করেন তখন কিন্তু ওনাদের সময়ে বাঙালি মুসলিম সমাজে নারী শিক্ষার প্রচলনই ছিল না, শিক্ষার প্রসার তেমন ছিল না। ছেলেরা অল্প স্বল্প লেখাপড়া করতো, মেয়েরা তো করতোই না। ফলে মুসলমানরা শিক্ষা দীক্ষা, চাকরি, সামাজিক প্রতিষ্ঠার দিক থেকে পিছিয়ে ছিল। মেয়েদের অবস্থান ছিল খুবই শোচনীয়। পর্দা প্রথা কঠোরভাবে মানা হতো বলে মেয়েদের শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না। কিন্তু মেধাবী রোকেয়ার কি ছিল? প্রবল লেখাপড়া করার ইচ্ছে ছিল। তাহলে রোকেয়া সাখাওয়াত হোসেন যখন জন্মগ্রহণ করেছিলেন তখন বাঙালি মুসলিম সমাজে শিক্ষার প্রচলন খুব কম ছিল, এবং ওই সময় মেয়েদের মানে খুব শোচনীয় অবস্থা ছিল। পর্দা প্রথার ঠেলে মেয়েদেরকে ঘরে থেকে বের হতে দিত না। যেখানে ঘরে থেকে বের হতে দিত না সেখানে শিক্ষা লাভ করা সেটা তো অসম্ভব ব্যাপার। তারপরেও বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন পেরেছিলেন, কারণ তার আশেপাশে যারা ছিলেন তারা তাকে লেখাপড়ায় সহযোগিতা করেছিলেন। সেটাই আমরা এখন জানবো। তাহলে তার যেহেতু লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল, তাকে কে কে সহযোগিতা করলো লেখাপড়ায় আমরা দেখি। রোকেয়ার বড় দুই ভাই কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে উচ্চশিক্ষা লাভ করেন। দুই ভাই ছিল, তারা সেন্ট জেভিয়ার্স কলেজে উচ্চশিক্ষা লাভ করেন। বোনদের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাবের, এক ভাইয়ের নাম বলছে ইব্রাহিম সাবের, আর বেগম রোকেয়ার বড় বোনের নাম করিমুন্নেসা, ও রোকেয়াকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন। করিমুন্নেসার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্য রচনা ও চর্চায় আগ্রহী হয়ে ওঠেন। বলছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কি করেন? করিমুন্নেসার অনুপ্রেরণায় বাংলা সাহিত্য চর্চা করেন। রোকেয়া তার রচিত মতিচুর দ্বিতীয় খণ্ড করিমুন্নেসাকে উৎসর্গ করেছিলেন। তার বড় বোনকে উৎসর্গ করেছিলেন মতিচুর নামক গ্রন্থটি। উৎসর্গপত্রে তিনি কি লিখেছিলেন? আপাজান, আমি শৈশবে তোমারই
স্নেহের প্রসাদে বর্ণপরিচয় পড়তে শিখি। তার মানে বোনকে লিখেছিল যে তোমার জন্যই আমি বর্ণপরিচয় মানে লেখা শিখেছিলাম। অপর আত্মীয়গণ আমার উর্দু ও ফার্সি পড়ায় তত আপত্তি না করিলেও বাংলা পড়ায় ঘোর বিরোধী ছিলেন। একমাত্র তুমিই আমার বাংলা পড়ার অনুকূলে ছিলে। তার মানে তার অন্যান্য আত্মীয় স্বজনরা তাকে উর্দু ভাষা ফার্সি ভাষায় পড়তে কোনো আপত্তি করতেন না, কিন্তু বাংলা পড়তে আপত্তি করতেন, বিরোধিতা করতেন। একমাত্র বড় বোন করিমুন্নেসাই তাকে একটা অনুকূল পরিবেশ দিয়েছিল। নানা বাধা এড়িয়ে রোকেয়া আপন সাধনায় বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টি করেছেন। তাই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হচ্ছেন একজন অসাধারণ নারী। এরপর বলছে 1897 সালে, হ্যাঁ, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম কিন্তু আগে সাখাওয়াত হোসেন ছিল না। তার বিবাহ হলো ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। কত সালে? 1897 সালে। তারপরে তার নামকরণ হলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। স্বামীর সহযোগিতায় তিনি তার পড়াশোনা চর্চা চালিয়ে যান। বাংলা, ইংরেজি, উর্দু ভাষায় তিনি পারদর্শী হয়ে ওঠেন। শুধু ইংরেজি তো শিখলেনই না, সাথে উর্দু শিখলেন, বাংলা শিখলেন এবং তিনি এইসব বিষয়ে খুব পারদর্শী হয়ে উঠলেন। সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে। কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা একটা পত্রিকা ছিল। এই নবপ্রভা পত্রিকায় তার প্রথম রচনা ছাপা হয়, সেটার নাম হচ্ছে পিপাসা। বিভিন্ন সময় তার রচনা নানা পত্রিকায় ছাপা হতে থাকে। 1905 সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাস ড্রিম। উনি 1905 সালে যে রচনাটা লেখেন সেটার নাম হচ্ছে সুলতানাস ড্রিম। এটা মাদ্রাজ থেকে প্রকাশিত একটা পত্রিকায় ছাপা হয়। তার রচনা সুধীমহলের দৃষ্টি আকর্ষণ করে, তিনি সাহিত্যিক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। 1909 সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান। তার স্বামী মারা গেল কত সালে? 1909 সালে। রোকেয়া ভাগলপুরে তার নামে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। ভাগলপুরে কি করলো? তার স্বামীর নামে একটা স্কুল প্রতিষ্ঠা করলো, গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তখন স্কুলের ছাত্রী ছিল মাত্র 5 জন। 1911 সালে স্কুলটি তিনি কলকাতায় স্থানান্তর করলেন, মানে ভাগলপুর থেকে তিনি কলকাতায় নিয়ে আসলেন। তখন ছাত্রী সংখ্যা ছিল 8 জন। আস্তে আস্তে স্কুলের ছাত্রী সংখ্যা বাড়তে থাকে। রোকেয়া বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত করার জন্য শুধু স্কুলই প্রতিষ্ঠা করেননি, ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য বাবা মায়ের কাছে নিবেদন করেছেন। মানুষের ঘরে ঘরে যেত, ঘরে ঘরে যেয়ে বলতো যে আপনার মেয়েকে স্কুলে পাঠান, লেখাপড়া শিখান, এরকম করে বুঝাতো বাবা মাকে। বোঝানোর পরে অনেক বাবা মা কি করেছিল, তাদের সন্তানদেরকে তখন তার কথা স্কুলে দিয়েছিল। এই কাজে তিনি ছিলেন একজন নিরলস পরিশ্রমকারী, মানে খুব পরিশ্রম করেছেন মেয়েদেরকে স্কুলে নিয়ে আসার জন্য। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষায় অগ্রগতি সূচিত হয়। তিনি যে পরিশ্রম করলেন নিরলস, এই পরিশ্রম করার পরে নারীদেরকে কি করলো, নারী শিক্ষার অগ্রগতি মানে নারী শিক্ষার সামনের দিকে এগিয়ে গেল। মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলোর দিকে এগোতে থাকলো। 1916 সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করলেন। এই যে সালগুলা দেওয়া আছে, 1909 সালে স্বামী মারা গেলেন, 1911 সালে তিনি কলকাতায় স্কুল নিয়ে আসলেন। হ্যাঁ, তারপরে বলতেছে তার এই যে 1902 সালে তার সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে। 1905 সালে তিনি মাদ্রাসের একটা পত্রিকা থেকে সুলতানাস ড্রিম যে লেখাটা সেটা বের করেন। এই সালগুলো কিন্তু পড়তে হবে ভালো করে, কারণ এগুলো পরীক্ষায় আসবে। এরপর বলতেছে এই প্রতিষ্ঠান থেকে দুস্থ নারীদের বিভিন্নভাবে সাহায্য করা হতো। কোন প্রতিষ্ঠান? আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। এখানে যারা দুস্থ নারী, অসহায় নারী ছিল, তাদেরকে সাহায্য সহযোগিতা করা হতো বিভিন্ন কাজের মাধ্যমে। তাদের হাতের কাজ শেখানো হতো, সামান্য লেখাপড়া শেখানোর ব্যবস্থা ছিল। এক কথায় এই সংগঠনটির লক্ষ্য ছিল সমাজের সাধারণ দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলা। তার মানে যারা অসহায় নারী ছিল, দুস্থ নারী ছিল, তাদেরকে কাজ শেখাতো, হাতের কাজ শেখাতো, একটু লেখাপড়াও শেখাতো। রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা 5টি। মতিচুর প্রথম খণ্ড প্রকাশ হয় 1904 সালে। এই অংশটুকু খুব ভালো করে পড়বা। সুলতানাস ড্রিম হচ্ছে 1908 সালে, মতিচুর দ্বিতীয় খণ্ড হচ্ছে 1922 সালে, পদ্মরাগ হচ্ছে 1924 সালে, আর অবরোধ বাসিনী হচ্ছে 1931 সালে। তাহলে রোকেয়া উপমহাদেশের একজন দূরদৃষ্টি সম্পন্ন নারী শিক্ষার অগ্রদূত হিসেবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয়। আমি তোমাদের শুরুতেই বলেছি তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। বিংশ শতাব্দীর সূচনায় তিনি দুইভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছিলেন। এক, মেয়েদের জন্য স্কুল স্থাপন করেছিলেন, আর 2 হচ্ছে নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা দিয়েছেন। একদিকে তিনি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, করে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন, আর একদিকে তিনি কি করেছিলেন, তার লেখালেখির মধ্য দিয়ে নারীদের মুক্তির দিক নির্দেশনা দিয়েছিলেন। যেটা আমরা এই লেখার মধ্যেও পেয়ে গেলাম যে তিনি মানুষের ঘরে ঘরে যে মেয়েদেরকে স্কুলে নিয়ে আসার জন্য তার বাবা মাকে কি করতেন, অনুরোধ করতেন, করে এভাবে তাদেরকে স্কুলে নিয়ে আসতেন। তাহলে 1932 সালের 9 ডিসেম্বর কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে।
ঠিক আছে, তাহলে আমাদের এখানে মোটামুটি এই তথ্যমূলক গল্পটা শেষ হলো। এখানে যে তথ্যগুলো দিয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে, সেই তথ্যগুলো একদম সম্পূর্ণ সত্য এবং এটা আমাদের জানার খুবই প্রয়োজন। কেন এই লেখাটাকে তথ্যমূলক লেখা বলা হয়েছে আমি প্রথমে তোমাদের বুঝিয়ে দিয়েছি। এটা বাস্তব ভিত্তিক, তারপরে শিক্ষামূলক, এটা সহজ সরল সংক্ষিপ্ত ভাষায় লেখা, এটার মধ্যে নিরপেক্ষতা আছে, তারপর নির্দিষ্ট বিষয়বস্তুর উপর এখানে তথ্য প্রদান করা হয়েছে। তাহলে বেগম রোকেয়া ছোট থেকে কিভাবে বড় হলো, লেখাপড়া শিখলো, কোথায় পড়াশোনা করলো, তারপর তার বিয়ে হলো, সে কিভাবে স্কুল প্রতিষ্ঠা করলো, একদম নির্দিষ্ট বিষয়বস্তু এর মধ্যে তুলে ধরা হয়েছে। এই জন্য এই লেখাটাকে আমরা কি বলছি, তথ্যমূলক লেখা। তাহলে এখন আমরা এই লেখাটার কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলো দেখি। শব্দার্থগুলো অবশ্যই পড়তে হবে আমাদের প্রশ্নের উত্তরের জন্য। অক্লান্ত অর্থ হচ্ছে ক্লান্তিহীন, অগ্রগতি হচ্ছে এগিয়ে চলা, অগ্রদূত হচ্ছে পথপ্রদর্শক, অনুকূলে হচ্ছে পক্ষে, অনুপ্রেরণা হচ্ছে উৎসাহ, আগ্রহ হচ্ছে ইচ্ছা, আত্মপ্রকাশ মানে আবির্ভাব, আবেদন নিবেদন মানে অনুরোধ, উৎসর্গপত্র মানে বইটি কাকে উৎসর্গ করা হয়েছে, বইয়ের যে পাতায় তা লেখা থাকে, উপমহাদেশ মানে দক্ষিণ এশিয়ার বৃহৎ অঞ্চল, খণ্ড হচ্ছে অংশ, ঘোর অর্থ প্রবল, ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে সরকারি কর্মকর্তা, দিক নির্দেশনা মানে পথ দেখানো, দুস্থ মানে অসহায়, দূরদৃষ্টি সম্পন্ন মানে ভবিষ্যতে কী হবে তার যিনি আন্দাজ করতে পারেন, নারী মুক্তি মানে নারীর স্বাধীনতা, নিরলস মানে যার আলস্য নেই। এরপরে পরের অংশ বলতেছে পর্দা প্রথা নারীদের ঘরের বাইরে না যাওয়ার সামাজিক রীতি, পারদর্শী হচ্ছে দক্ষ, প্রচলন মানে চালু, প্রবল অর্থ হচ্ছে খুব, প্রভূত অর্থ হচ্ছে প্রচুর, বর্ণপরিচয় মানে বর্ণমালা শেখার বই, বাংলা মানে বাংলা ভাষা, বাংলা মানে বাংলা ভাষা, বিংশ শতাব্দী হচ্ছে 20 শতক, 1901 থেকে 2000 সাল। বিংশ শতাব্দী বলতে আমরা 1901 থেকে 2000 সাল, ঠিক আছে। তারপরে বিশাল অর্থ অনেক বড়, ভাগলপুর হচ্ছে বিহারের একটি জেলা শহর, ভূসম্পত্তি মানে জমি জমা, মাদ্রাজ কি ভারতের একটি শহর বর্তমানে যার নাম চেন্নাই। শোচনীয় অর্থ হচ্ছে অত্যন্ত খারাপ, সংগঠন অর্থ প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠা মানে সমাজে সম্মানজনক অবস্থা, সেন্ট জেভিয়ার্স কলেজ এটি একটি কলেজের নাম, স্থানান্তর মানে জায়গা বদল, স্নেহের প্রসাদে মানে আদরে, স্বাবলম্বী মানে স্বনির্ভর। তাহলে মোটামুটি আমরা শব্দার্থগুলো দেখলাম, গল্পটা সম্পর্কে আমাদের ধারণা হলো। আমি তোমাদের বারবার বলছি এখানে যে সালগুলো দেওয়া আছে এগুলো আমাদের ভালো করে শিখতে হবে। তোমরা এটা থেকে ছোট ছোট করে প্রশ্ন শিখে ফেলবা, নৈবিত্তিকগুলো শিখে ফেলবা। আর এখানে বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে আসলে ওগুলো তো আসার মতো না, তোমরা এইটারই কিছু প্রশ্ন ওনার সম্পর্কে বা বেগম রোকেয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা লেখো, এভাবে প্রশ্ন ভালো করে শিখে ফেলবা। আর আমাদের বইয়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, আমি একটু যাই প্রশ্নগুলো দেওয়া আছে, যেমন এই লেখায় কী ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে, এই লেখায় কোন তথ্যটি তোমার ভালো লেগেছে, এ ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছো, কাদের নিয়ে ধরনের লেখা তৈরি হয়েছে, এগুলো আজ সবাই পারবে, সহজ প্রশ্ন, এগুলো আসবে না। এই লেখা থেকে তুমি কি কি জানতে পারলে, হ্যাঁ। তারপর বলতেছে এই গল্পটা পড়ার পরে তুমি নিজের ভাষায় লেখো। এগুলো তো প্রশ্নের উত্তর আমার আর দেওয়ার দরকার নেই, তোমরা পেরে যাবা। তাহলে মোটামুটি আমাদের এই তথ্যমূলক লেখাটা নিয়ে আলোচনা করা হলো। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে আমরা তথ্য পেলাম, অনেক ধারণা পেলাম, আর পড়ে ভালোও লাগলো যে সেই যে আমলে মেয়েরা ঘর থেকে বের হতে পারতো না সেই আমলে উনি লেখাপড়া করেছেন, নারীদের ঘর থেকে বের করেছেন, তাদের স্কুলে নিয়ে গিয়েছেন, তাদেরকে জ্ঞান দান করেছেন, তাদেরকে বিভিন্ন হাতের কাজ শিখিয়েছেন, মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছেন, অনেক নিরলস পরিশ্রম করেছেন। তাহলে এই কারণে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে কি বলা হয়, নারী জাগরণের অগ্রদূত। তাহলে আজকে এই পর্যন্তই, আবার কোনো গল্প বা কবিতা নিয়ে বা ব্যাকরণের কোনো অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।